আজকের ভিডিওতে আমরা তুলে ধরব এক ভিন্ন রকম সহিংসতার চিত্র। রাজনীতিতে কথা লড়াই থেকে শুরু করে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু একজন মহিলা কর্মীর মাথায় রামদা দিয়ে আঘাত করা এটা কোনো রাজনৈতিক কার্যক্রম নয়, বরং এটি সহিংসতা ও সন্ত্রাসী কার্যক্রমের মধ্যে পড়ে। ঢাকা ৪ আসনে দাড়িপাল্লা প্রতীকের জয়নুল আবেদিনের গণসংযোগে এই ন্যাক্কারজনক হামলা চালিয়েছে বিএনপি। ৫২ নং ওয়ার্ডের জামাতের রোকন বা মহিলা কর্মী কাজী মারিয়া ইসলামকে রামদা দিয়ে কুপিয়ে জখম করেছে যুবদলের সন্ত্রাসীরা। তার মাথায় অন্তত ৪ থেকে ৫টি সেলাই করা হয়েছে। একটি পর্দানসীন নারী মানুষের দ্বারে দ্বারে ছুটছেন এবং মানুষের কাছে গিয়ে ভোট চাইছেন, সেখানেই তার উপর অতর্কিত হামলা চালানো হয়। এই হামলার মধ্য দিয়ে বিএনপির মুখোশ উন্মোচন হয়েছে। তারা এখন আর রাজনৈতিক দল নেই, তারা পরিণত হয়েছে সশস্ত্র বাহিনীতে। আজকের এই ভিডিওতে আমরা খুঁজে বের করার চেষ্টা করব এই ঘটনার নেপথ্যে কারা। এই ঘটনার পিছনে যিনি কলকাঠি নেড়েছেন তিনি হলেন স্থানীয় যুবদল নেতা রমজান। তার সবথেকে বড় পরিচয় ঢাকা ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী তানভীর হোসেন রবিনের চাচাতো ভাই। যেই নেতার সামনে এলাকার মানুষকে এইভাবে কুপিয়ে জখম করা হয়, ওই এলাকায় সাধারণ মানুষ কি নিরাপদ থাকবে? ঢাকার সেই রেশ কাটতে না কাটতেই শেরপুরে ঘটেছে মর্মান্তিক এক ঘটনা। সেখানে বিএনপির একাধিক সন্ত্রাসী গোষ্ঠী জামাত ইসলামের সমাবেশে হামলা করে, অসংখ্য নেতাকর্মীর মাথা ফাটিয়ে দেয়, শরীরের বিভিন্ন স্থানে জখম করে, রাজপথে রক্তের বন্যা বইয়ে দেয়। সবথেকে উদ্বেগের বিষয় হল প্রশাসনের নীরবতা। এত কিছু হওয়ার পরও প্রশাসন কিছুই বলছিল না, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শকের ভূমিকা পালন করছিল। জামাত কর্মীরা শেষ পর্যন্ত অপেক্ষা করেছিলেন, প্রশাসনের হস্তক্ষেপ আশা করেছিলেন, কিন্তু যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন তারা প্রতিরোধ করা শুরু করে। কিন্তু এক পর্যায়ে বিএনপির সন্ত্রাসীদের হাতে নিহত হয় স্থানীয় জামাত সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। এবার দেখা যাক চাঁপাইনবাবগঞ্জের দিকে। সেখানে চাঁপাইনবাবগঞ্জ ৩ তথা সদর আসনের এমপি প্রার্থী হারুনের ছেলে আচরণবিধি লঙ্ঘন করে জামাত নেতার গলা চেপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করে। নির্বাচন কমিশন হারুনকে শোকজ করেছেন, কিন্তু প্রশ্ন হল এই স্বভাব কি শোকজ করে পরিবর্তন করা সম্ভব? এই ধরনের আচরণ আওয়ামী ফ্যাসিবাদের বহিঃপ্রকাশ। সেই সময় আমরা এমপি মন্ত্রীর ছেলেদের দাপট দেখেছি এবং শুনেছি। হারুনের ছেলের এই কর্মকাণ্ড কি আগের ফ্যাসিবাদের কথা মনে করিয়ে দিচ্ছে না, যারা ভিন্ন মতকে কঠোর হস্তে দমন করত? রাজনীতিতে বিভিন্ন আইডিওলজি থাকে, মতবাদ থাকে, বিভিন্ন মতপার্থক্য থাকে, কিন্তু বর্তমানে আমরা যা দেখছি তা ফ্যাসিবাদের বাস্তব রূপ। এদিকে ঠাকুরগাঁও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তার নিজের নির্বাচনী এলাকায় একটি ভিডিও প্রকাশ পেয়েছে। সেখানে দেখা যাচ্ছে তার লোকেরা মজলুম জননেতা সাবেক ছাত্র শিবির সভাপতি দেলোয়ার হোসেনের ব্যানার ফেস্টুন ভেঙে ফেলছেন। এই পোস্টারটি ছেঁড়ার মাধ্যমে আসলে তারা কি প্রমাণ করতে চায়? তারা কি এতটাই হিংসুটে যে প্রতিপক্ষের ছবিও সহ্য করতে পারে না? মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ইদানিং দেখলে মনে হয় পীর বাবা, কিন্তু তার এলাকায় তার পালিত গুন্ডা মাস্তানরা যে এই ধরনের কর্মকাণ্ড করে বেড়ায় সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। টিভির সামনে ঠিকই গণতন্ত্রের কথা বলে, কিন্তু বাস্তব প্রেক্ষাপট পুরোই ভিন্ন। এই ডাবল স্ট্যান্ডার্ড বা দুইমুখ নীতি মানুষ ধরে ফেলেছে। মুখে বলে এক কথা আর কাজকর্মে ভিন্নতাই বিএনপিকে ডোবাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর আগে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে কিছু লিখলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হতো, কিন্তু বিএনপির বিরুদ্ধে বলায় বন্ধ করা হয়েছে একটি অনলাইন নিউজ পোর্টাল। প্রশ্ন হল, বিএনপি তো ক্ষমতাই নেই, তাহলে কার ইশারায় এটি হলো? উত্তর খুবই সোজা, প্রশাসনে ঘাপটি মেরে বসে থাকা বিএনপির দোসররা। আর এই পরিস্থিতিতে ফ্রি ফেয়ার ইলেকশন একটি বিলাসিতা বাক্য। এই প্রশাসনের আমলে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। সংবাদকর্মীরা যদি স্বাধীনভাবে তাদের কার্যক্রম করতে না পারে, তাহলে এটা কি ডিজিটাল বাকশাল নয়? এই কার্যক্রমগুলো দেখলে বোঝা যায় বিএনপি আওয়ামী স্টাইলে ভোট চুরির মহা উৎসবে মাতার জন্য এ সমস্ত কার্যক্রম পরিচালনা করছেন। বিরোধীদের সমাবেশে সশস্ত্র হামলা, নারী কর্মীদের পিটিয়ে জখম, বিভিন্ন এলাকায় ভয়ভীতি প্রদর্শন করে নারী ভোটারদের ভয়ভীতি দেখানোর মাধ্যমে কেন্দ্রে যেতে বাধা দেওয়া, বিরোধীদের পোস্টার ছিঁড়ে ফেলা, মিডিয়া বন্ধ করে দেওয়া, এই সবগুলোই আওয়ামী ফ্যাসিবাদের বহিঃপ্রকাশ। বিএনপি এখন আওয়ামী স্টাইলই রাজনীতি করছে। শেরপুর বা ঢাকার ঘটনায় প্রমাণ করছে যে প্রশাসন তাদের দিকে কতটা ঝুঁকে পড়েছে। তারা জানে তারা হামলা চালালেও পুলিশ তাদের বাধা দেবে না, আর একইভাবে তারা ভোটের দিন কেন্দ্র দখল করার প্রস্তুতি নিচ্ছে। আর এই দিকে জামাত সেটা রুখে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জামাতের মহিলা কর্মীদের উপর হামলা,
শেরপুরে জামাতের সেক্রেটারিকে খুন, ঠাকুরগাঁওয়ে পোস্টার ছেঁড়ার ঘটনা দেশের মানুষ গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং জামাতের প্রতি মানুষের সহানুভূতি এবং ভালোবাসার জায়গা আরও দৃঢ় হয়েছে। যেখানে বিএনপি চেয়েছিল এসব ভয়ভীতি দেখিয়ে নিজেদের স্বার্থ হাসিল করা, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। বিএনপি নেতাকর্মীদের বুদ্ধিমত্তা এতটাই নিচে নেমে গেছে যে তারা আধুনিক যুগের সাথে তাল মিলিয়েও চলতে পারে না। আগে মানুষকে ভয়ভীতি দেখিয়ে দমিয়ে রাখা যেত, কিন্তু বর্তমান জেনজিদের কখনোই দমিয়ে রাখা যায় না, যেভাবে পারেনি ফ্যাসিস্ট হাসিনা। তবে শক্তের ভক্ত নরমের জয় বলে একটা কথা আছে। আজকের জামাতে ইসলামী নারী কর্মীদের মাথা ফাটছে, বিভিন্ন জায়গায় মার খাচ্ছে, বিভিন্ন জায়গায় তাদের কর্মী নিহত হচ্ছে। আর এই ঘটনার প্রতিবাদে জামাত যদি প্রেস কনফারেন্স বা মিছিল মিটিং করেই ক্ষান্ত হয়, তাহলে সাধারণ ভোটারদের মনে তাদের দুর্বলতা প্রকাশ পাবে। তারা ভাববে, যারা নিজ দলের কর্মীদেরই নিরাপত্তা দিতে পারে না, তারা 17 কোটি মানুষকে কিভাবে নিরাপত্তা দেবে। জামাতের প্রতি সহানুভূতি দেখালেও তারা চায় শক্তিশালী শাসক, আর এই ভূমিকাই নিতে হবে জামাতে ইসলামীকে। যদি এই হামলার বিচার সুষ্ঠুভাবে করা না হয়, তাহলে মানুষ জামাতের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। একজন মহিলা কর্মী যখন মাঠে তার প্রার্থীর পক্ষে সমর্থন চাওয়ার জন্য ভোটারের বাড়ি বাড়ি যায়, সেই সময় অতর্কিত হামলার যদি তারা বিচার না পায়, তাহলে তারা আর মাঠে নামবে না। তাই ভদ্রতার রাজনীতি সব সময় চলে না। জামাতের উচিত ভদ্রতার রাজনীতি থেকে বেরিয়ে এসে পরিস্থিতির মোকাবেলা করা। যেখানেই বাধা, সেখানেই প্রতিরোধ। আর এই কার্যক্রম পরিচালনা করার জন্য প্রত্যেক পাড়া, প্রত্যেক মহল্লায় 50 সদস্যের একটি ডিফেন্স টিম তৈরি করা। এই সদস্যে থাকবে যুবক ও শক্তিশালী পুরুষরা, যারা নির্বাচন শেষ হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম পরিচালনা করবে। যেখানেই বিএনপির সন্ত্রাসীরা হামলা করবে, সেখানেই 50 জন যুবক লাঠি হাতে তাদের দমন করবে। তারা যখন দেখবে 50 জন যুবক তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তখন তারা রামদা বের করার সাহস পাবে না। তারা দুর্বলের ওপর বেশি আঘাত করে এবং সবলের প্রতি সম্মান দেখায়। তাই জামাতকে এখন সেই সবল রূপটাই দেখাতে হবে। শুধু ভোট চাইলে কাজ হবে না, ভোটার এবং ভোট কেন্দ্রের পাহারাদার হতে হবে জামাতকে। বিএনপি যদি মনে করে আওয়ামী লীগ গেছে এখন মাঠ তাদের, তাহলে তারা ভুল করছে। কারণ আওয়ামী লীগও একসময় এটাই মনে করেছিল, কিন্তু জনগণ তাদের প্রাপ্য তাদেরকে বুঝিয়ে দিয়েছে। ঠিক একইভাবে যদি বিএনপি রামদা, সহিংসতা ও ভিন্নমত দমনের রাজনীতি করে, তাহলে তাদেরকেও জনগণ তাদের প্রাপ্য বুঝিয়ে দেবে। বিএনপি যদি এখন আওয়ামী লীগ হতে চায়, তাহলে তাদের পরিণতিও হবে সেই আওয়ামী লীগের মতোই। জামাত একদিনে উড়ে এসে জুড়ে বসা দল নয়। 71 থেকে 2024 পর্যন্ত অনেক ঝড় গিয়েছে এই দলটির উপর। তাই বিএনপির ভাইয়েরা সাবধান হয়ে যান। জামাতকে এখন আনুষ্ঠানিকভাবে গণপ্রতিরোধের ডাক দিতে হবে। এর মানে হলো, কোনো এলাকায় জামাত কর্মীর উপরে হামলা হলে শুধু জামাত কর্মী নয়, ওই এলাকার স্থানীয় মানুষদের নিয়ে সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। থানায় জিডি করার দিন শেষ। যেখানে অন্যায়, সেখানেই প্রতিরোধ। বিএনপির সন্ত্রাসীরা কোথাও হামলা করলে তাদের গণধোলাই না দিয়ে গণপ্রতিরোধ গড়ে তুলুন। তাদেরকে সামাজিকভাবে বয়কট করুন। জামাতের মহিলা কর্মীদের বলবো, তারা যেন ভয় না পায়। আপনাদের রক্তের ফোঁটার বদলা নেওয়ার জন্য হাজারো জামায়াতের ভাইয়েরা প্রস্তুত আছে। আর এই বিশ্বাস যদি নারীদের মনে গেঁথে দেওয়া যায়, তাহলে 12 তারিখ নির্বাচনে একটি সত্যের বিজয় হবে। শেষ কথা, দেশের জনগণ দেখছে জামাত এত অত্যাচার, এত জুলুম সহ্য করবে নাকি এর প্রতিরোধ গড়ে তুলবে। জামাত একটি পরীক্ষা কেন্দ্রে দাঁড়িয়ে আছেন। তারা যদি সন্ত্রাসীদের মোকাবেলা এবং কঠোর হস্তে দমন করতে না পারে, তাহলে মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নেবে। তাই প্রত্যেকটি পাড়া, মহল্লায় 50 সদস্যের একটি টিম রেডি রাখুন, যারা বিভিন্ন সাহায্য সহযোগিতা করবে এবং বিএনপি সন্ত্রাসীদের হামলা থেকে জামাতের কর্মীদের রক্ষা করবে। অতর্কিত হামলা হলে সন্ত্রাসীদের কড়াই গণ্ডায় তাদের প্রতিদান বুঝিয়ে দিন। দর্শক, আপনাদের মতে জামাতের কি এখন ঘরে বসে থাকা উচিত নাকি প্রতিরোধ গড়ে তোলা উচিত? আপনাদের মহামূল্যবান মন্তব্য জানাতে পারেন।